বুক বাংলায় আজ আমরা কথা বলবো হলি রেইসম হান্নায়ের লেখা টাইম ম্যানেজমেন্ট ইন 20 মিনিটস এ ডে বইটি নিয়ে। যদি সত্যিই নিজের জীবনকে উন্নত করতে চান তবে সবার আগে বুঝতে হবে আপনার সময় কোথায় আর কিভাবে খরচ হচ্ছে। আর এই বোঝার প্রথম ধাপই হলো টাইম অডিট করা, অর্থাৎ নিজের সময় খরচের অভ্যাসকে চেনা। ভাবুন তো, দিনের মধ্যে আমরা কত কিছুই না করি। কখনো মোবাইল ব্যবহার করি, কখনো ইনস্টাগ্রাম রিলস স্ক্রোল করি, কখনো শেফ উদ্দেশ্যহীন গল্পে সময় কেটে যায়। দিনের শেষে এসে মনে হয় আজ তো কোনো প্রোডাক্টিভ কাজই করলাম না। এই কারণেই দরকার নিজের জন্য একটা শর্ট টাইম রেকর্ড রাখা। টাইম অডিট মানে কি? এটা কিন্তু এমন না যে একজন হিসাব রক্ষকের মতো মিনিটে মিনিটে হিসাব রাখতে হবে, বরং এটা একদম সহজ একটা সিস্টেম যেখানে 2 থেকে 3 দিন ধরে লক্ষ্য রাখবেন আপনি কি করছেন আর কতক্ষণ ধরে করছেন। একটা নোটবুকে বা ফোনের নোটসে প্রতি 30 মিনিট বা 1 ঘন্টা পর লিখে রাখবেন সময়টা কোথায় গেল। যেমন সকাল 8টা থেকে 9টা গোসল এবং খাওয়া, 9টা থেকে 10টা মোবাইল ব্যবহার, 10টা থেকে 12টা পড়াশোনা, দুপুরে ইউটিউব, বিকালে বাইরে যাওয়া, সিনেমা দেখা ইত্যাদি। এইভাবে 2 থেকে 3 দিন সৎভাবে ব্যবহার করলে নিজের বাস্তব চিত্র আয়নার মতো চোখের সামনে স্পষ্ট হয়ে উঠবেই। প্রথমে মনে হতে পারে, আরে ভাই, এত ছোট ছোট কাজও লিখতে হবে নাকি? কিন্তু বিশ্বাস করুন, এই ছোট ছোট জিনিসই বড় সমস্যার কারণ। নিজের অজান্তেই দিনের অর্ধেক সময় এভাবেই উড়ে যায়। আসল পরিবর্তন এখান থেকেই শুরু। সবচেয়ে মজার ব্যাপার হলো, যখন এই লক রাখবেন তখনই বুঝবেন, আরে ইউটিউবে এত সময় কেটে গেল, আমি তো ভেবেছিলাম 10 থেকে 15 মিনিটের বেশি নয়। আর এখান থেকেই শুরু হয় আসল উন্নতি। টাইম অডিট করলে আপনি জানতে পারবেন কোন সময় আপনি সবচেয়ে অ্যাক্টিভ আর কোন সময় এনার্জি কম থাকে। ধরুন দুপুর 2টো থেকে 4টার মধ্যে কিছুই করতে মন চায় না, খুব অলস লাগেই। এখন জানবেন এই সময়টা লো প্রায়োরিটি টাস্ক, যেমন হালকা পড়া, ইমেল চেক করা বা প্ল্যানিংয়ের জন্য ব্যবহার করতে পারেন। আর যদি সকালের সময়টাই সবচেয়ে প্রোডাক্টিভ হয় তবে সেই সময়টায় পড়াশোনা, লেখা বা ডিপ ফোকাসের কাজগুলো রাখুন। টাইম লিক ধরা টাইম অডিটের আরেকটা বড় সুবিধা, এটা আপনাকে টাইম লিক ধরতে সাহায্য করবেই। টাইম লিক মানে সেই জায়গা যেখানে সময় বিনা কাজে অপচয় হয়। যেমন একটা মেসেজ চেক করতে ফোন তুললেন, কিন্তু তারপরেই ইনস্টাগ্রাম খুললেন আর একটা রিলস দেখলেন, তারপর আরেকটা, আর দেখতে দেখতে 45 মিনিট উধাও। আপনার লক্ষ্য হবে এমন লিকগুলো ধরে ফেলা আর ধীরে ধীরে বন্ধ রাখা। পুনরাবৃত্তি হওয়া কাজগুলোকে চিনে নেওয়া। আরেকটা মজার দিক হলো, যখন দৈনন্দিন কাজে লগ রাখবেন দেখবেন কিছু কাজ আছে যেগুলো বারবার হয় এবং তেমন একটা গুরুত্বপূর্ণ নয়। যেমন কেউ প্রতিদিন সকালে ইমেল চেক করে, কেউ 30 মিনিট হাঁটে। এই ধরনের অভ্যেসগুলোকে সচেতনভাবে শিডিউলে রাখুন আর তাদের প্রাধান্য দিন। টাইম অডিট আসলে কি? এটা শুধু একটা ট্র্যাকিং সিস্টেম নয়, বরং একটা সেলফ অ্যাওয়ারনেস টুল। যখন বুঝবেন কোথায় সময় অপচয় হচ্ছে আর কোথায় সময় সঠিকভাবে ব্যবহার হচ্ছে, তখনই নিজের দিনটাকে ভালোভাবে ডিজাইন করতে পারবেন। আর যখন নিজের দিনকে নিজেই ডিজাইন করবেন তখন প্রোডাক্টিভিটি অটোমেটিক্যালি বাড়বেই। অনেকেই বলে আমার তো সময় নেই, কিন্তু আসল কথা হলো সবাই সমান 24 ঘন্টাই পায়। পার্থক্যটা কেবল এই যে কেউ সেই 24 ঘন্টাকে সঠিকভাবে ব্যবহার করতে শেখে আর কেউ ভাবে সময় গেল কোথায়। দিনকে ভাগ করে দেখা প্র্যাকটিক্যালি করতে পারেন। দিনটাকে 4 ভাগে ভাগ করে ফেলুন, সকাল, দুপুর, বিকেল, রাত। প্রতিটি ভাগ শেষে 2 মিনিট সময় নিয়ে লিখে ফেলুন ওই সময়টায় কি করেছেন। বেশি ডিটেল লাগবে না, শুধু নিজের বোঝার মতো হলেই হবে। 2 থেকে 3 দিন পরে পুরো হিসাব দেখলে একদম পরিষ্কার ধারণা পাবেন আপনার সময় কোথায় যাচ্ছে। সময়ের বাজেট তৈরি করুন। টাইম অডিটকে ভাবতে পারেন আপনার জীবনের বাজেট হিসেবেই। যেমন টাকা খরচের আগে বাজেট বানানো হয়, তেমনি সময়ও এক ধরনের রিসোর্স যেখানে প্ল্যান করাও জরুরি। টাকা আবার রোজগার করা যায়, কিন্তু সময় একবার গেলে আর ফেরত আসে না। তাই লক্ষ্য অর্জনের পথে সবচেয়ে বড় ধাপই হলো সময় কোথায় যাচ্ছে সেটা জানা। টাইম অডিট কখনোই আপনাকে দোষী বোধ করানোর জন্য নয়। এর উদ্দেশ্য আপনাকে শাস্তি দেওয়া নয়, বরং আপনাকে এম্পাওয়ার করা। যখন জানবেন দিনটা কিভাবে কাটছে, তখনই সিদ্ধান্ত নিতে পারবেন কি করা উচিত আর কি করা উচিত নয়। এই সেলফ কন্ট্রোল ধীরে ধীরে আপনাকে নিয়ে যাবে ডিসিপ্লিনের পথেই। অনেক সময় এমন হয় আমরা কোনো কাজ, যেমন অ্যাসাইনমেন্ট, প্রজেক্ট বা ফোন কল বারবার পিছিয়ে দিই। টাইম অডিট আপনাকে দেখাবে সেই কাজটা এড়িয়ে যেতে কত সময় নষ্ট করেছে। আর বারবার এটা চোখে পড়লে ভেতর থেকে একটা আওয়াজ আসবে, এইবার যথেষ্ট হয়েছে, এইবার কাজটা করতেই হবে।
আর সেখান থেকে শুরু হবে কাজের বাস্তব অগ্রগতি। টাইম অডিটের পর দৈনন্দিন রুটিনে আনতে পারেন কিছু পরিবর্তন, যেমন অপ্রয়োজনীয় স্ক্রোলিং কমানো, মিটিং ছোট করা, বেশি বিরতি নেওয়া বা কিছু অভ্যেস বদলানো। এত কিছুই সম্ভব হবে কেবল তখনই যখন আপনি আগে থেকেই বুঝবেন আপনার সময় খরচের অভ্যেস কেমন। এই প্রক্রিয়ার সবচেয়ে বড় উপহার হলো স্পষ্টতা। যখন পরিষ্কারভাবে বুঝবেন আপনার সময় কোথায় যাচ্ছে, তখনই সচেতনভাবে সেটাকে অন্যদিকে চালিত করতে পারবেন। আর একবার যখন সচেতনভাবে সময় ম্যানেজ করা শুরু করবেন, তখনই আপনার প্রোডাক্টিভিটি, সন্তুষ্টি আর সুখ, এই 3 দিকেই উন্নতি দেখতে পারবেন। কিভাবে শুরু করবেন? খুব সহজ। 2 থেকে 3 দিন ধরে আপনার সময়ের একটা সোজা সাপটা লগ তৈরি করুন। চাইলে ডায়েরিতে লিখুন, চাইলে গুগল শিট বা কোনো টাইম ট্র্যাকিং অ্যাপ ব্যবহার করুন। মূল বিষয় হলো নিজের সাথে সৎ থাকতেই হবে। যদি সারাদিন কিছুই না করেন, তাহলেও সেটা লগে লিখতে হবে। আর যখন এটা অভ্যেসে পরিণত হবে, তখন অবাক হয়ে দেখবেন কত কিছুই না আপনি আরো ভালোভাবে করতে পারতেন। টাইম অডিট করতে গেলে সামান্য ডিসিপ্লিন লাগেই, কিন্তু এর ফল হলো আপনি তাদের দলে চলে আসবেন যারা সচেতনভাবে নিজের সময় ব্যবহার করে, তাদের মধ্যে নয় যারা স্রেফ গুজরান করে। টাইম অডিট দেখতে ছোট্ট একটা ধাপ মনে হলেও এর প্রভাব পুরো জীবনটাই পাল্টে দিতে পারি। তাই আজ থেকেই নিজের সময়ের দায়িত্ব নিন এবং নিজেকে জিজ্ঞাসা করুন, আমার দিনটা কি সত্যি মূল্যবান ছিল? পরের ধাপ নিজের আদর্শ সময়সূচি তৈরি করা। যখন টাইম অডিট শেষ হবে এবং বুঝতে পারবেন আপনার সময় কোথায় যাচ্ছে, তখন পরের ধাপ হলো নিজের জন্য একদম উপযুক্ত সময়সূচি বানানো। এর মানে এমন একটা রুটিন ডিজাইন করা যা একেবারে আপনার এনার্জি লেভেল, লাইফস্টাইল আর প্রায়োরিটির সঙ্গে মিলে যায়। এটা কোনো ওয়ান সাইজ ফিটস অল টাইম টেবিল নয়, বরং আপনার জন্যই বানানো একেবারে পার্সোনাল ব্লুপ্রিন্ট। কারণ প্রত্যেক মানুষ আলাদা। কারো সকালটাই সবচেয়ে প্রোডাক্টিভ, কারো আবার রাত, কারো পরিবারে অনেক দায়িত্ব, আবার কারো একা সময় অনেক বেশি। তাই এখন সময় এসেছে নিজের চাহিদা অনুযায়ী এমন একটা শিডিউল বানানোর যা শুধু কার্যকর নয়, উপভোগ্য হবেই। সিদ্ধান্তহীনতা দূর করুন। অনেকেই দিনের শুরুটা বিভ্রান্তি করে। প্রথমে কি ইমেল চেক করব নাকি এক্সারসাইজ করব? এই সিদ্ধান্তহীনতায় অর্ধেক সময় নষ্ট হয়ে যায় আর পরে গিল্টি ফিল হয়। কিন্তু যদি আগেই শিডিউল তৈরি থাকে, তবে আর ভাবার দরকার হয় না। তখন মাথা ঘুরিয়ে সময় নষ্ট না করে সরাসরি কাজে লেগে যেতে পারেন। প্রথম বিষয় এনার্জি ফ্লো। প্রত্যেক মানুষের এনার্জি পিক আওয়ার আলাদা। ধরুন আপনি সকাল 6টায় ওঠেন এবং 7টা থেকে 11টার মধ্যে আপনার এনার্জি সবচেয়ে বেশি থাকে। তাহলে ওই সময়টাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর মনোযোগ প্রয়োজনীয় কাজগুলো রাখুন। যদি আপনি স্টুডেন্ট হন, তাহলে এই সময় মেন স্টাডি সেশন রাখুন। যদি চাকরিজীবী হন, তবে ডিপ ওয়ার্ক বা জটিল সিদ্ধান্ত নেওয়ার কাজগুলো রাখুন। কম মনোযোগের কাজগুলো কোথায় রাখবেন? যেসব কাজ গুরুত্বপূর্ণ কিন্তু বেশি ফোকাস লাগে না, যেমন ইমেল, হোয়াটসঅ্যাপ রিপ্লাই, ছোটখাটো কাজ, বাজারের তালিকা করা, সেগুলো রাখুন সেই সময় যখন এনার্জি একটু কম থাকে, যেমন দুপুর বা রাত। এতে মেন কাজ ব্যাহত হবে না, আবার ছোট কাজও এগিয়ে যাবেই। প্রতিটি গুরুত্বপূর্ণ কাজের জন্য ব্লক রাখুন। আদর্শ শিডিউল বানানোর আরেকটা বড় নিয়ম হলো যাই গুরুত্বপূর্ণ তার জন্য আলাদা টাইম ব্লক রাখা। শুধু কাজের জন্য নয়, সেলফ কেয়ার, বিশ্রাম, পরিবার, এমনকি নিজের সময়ের জন্য আমরা শিডিউল বানাতে গিয়ে শুধু কাজ আর দায়িত্বের কথা ভাবি, কিন্তু ভুলে যাই আমাদের মন আর শরীর মেশিন নয়। এগুলোকে চার্জ দিতে দরকার সঠিক বিরতি, শখ আর ইমোশনাল কানেকশন। একটা উদাহরণ শিডিউল: 6টা থেকে 7:30 সকালবেলার রুটিন এবং শারীরিক কার্যক্রম, ব্যায়াম, হাঁটা, মেডিটেশন বা জিম। 7:30 থেকে 8টা নাস্তা। 8টা থেকে 11টা গভীর মনোযোগের কাজ, ডিপ ওয়ার্ক। 11টা থেকে 12টা হালকা কাজ বা বিরতি। 12টা থেকে 1টা লাঞ্চ। 1টা থেকে 3টে গুরুত্বপূর্ণ কিন্তু জরুরি নয় এমন কাজ। 3টে থেকে 4টে পাওয়ার ন্যাপ বা রিল্যাক্স। 4টা থেকে 6টা ক্রিয়েটিভ কাজ বা প্রজেক্টে মনোযোগ। 6টা থেকে 8টা পরিবার বা শখের সময়। 8টা থেকে 9টা ডিনার। 9টা থেকে 10টা পড়া বা জার্নালিং করা। আপনার শিডিউল এমন হওয়া উচিত যেখানে সঠিক ভারসাম্য থাকবেই, না অতিরিক্ত ব্যস্ত, না আবার একেবারেই ফাঁকা। প্রতিটা ব্লকের আলাদা উদ্দেশ্য থাকবেই। কিছু ব্লক ফোকাসড কাজের জন্য, কিছু রিল্যাক্সেশনের জন্য, কিছু সামাজিক বা সম্পর্কে যত্ন নেওয়ার জন্য। শিডিউলে ফ্লেক্সিবিলিটি রাখুন। এটা কোনো পাথরে খোদাই করার নিয়ম নয় যে প্রতিদিন একইভাবে কাজ করবেন। কিছুদিন ব্যস্ত যাবে, কিছুদিন হালকা। কিন্তু একটা বেসিক স্ট্রাকচার থাকলে অন্তত জানবেন আপনার দিনের প্রায়োরিটি কি। আর কখনো যদি প্ল্যানের বাইরে চলে যান, গিল্টি লাগবে না, কারণ জানবেন কোথায় পরিবর্তন আনতে হবে। অনেকে ভাবে শিডিউল বানানো বোরিং আর জীবনকে রোবোটিক করে দেবে,
কিন্তু আসলে উল্টো হয়। যখন মাথায় পরিষ্কার থাকে কি করতে হবে আর কখন, তখন আপনার প্রিয় কাজের জন্য আরও বেশি টাইম তৈরি হয়, ডিস্ট্রাকশন কমে যায়, আর আপনি লক্ষ্যের দিকে ধারাবাহিকভাবে এগোতে পারেন। একটা মজার টিপস, শিডিউল বানানোর সময় দিন বা সময়কে থিম অনুযায়ী ভাগ করতে পারেন। যেমন সোমবার রাখলেন ডিপ ওয়ার্ক বা শেখার জন্য, মঙ্গলবার মিটিং বা সোশ্যাল টাস্কের জন্য, বুধবার ক্রিয়েটিভ কাজের জন্য। অথবা দিনের ব্লকগুলোকে থিম করতে পারেন, সকাল ফোকাস জোন, দুপুর এক্সিকিউশন ব্লক, সন্ধ্যা রিল্যাক্সেশন, ফ্যামিলি টাইম। সকাল মানে কানেকশন জোন, বিকেল মানে অ্যাকশন জোন, আর রাত মানে রিফ্লেকশন জোন। এইভাবে দিনের বিভিন্ন সময়কে থিম দিলে মস্তিষ্ক ধীরে ধীরে ওই মোডে অভ্যস্ত হয়ে যায় এবং বিভ্রান্তি অনেকটা কমে যায়। নিজের যত্ন সমান গুরুত্বপূর্ণ, কাজের মতোই সেলফ কেয়ারও গুরুত্বপূর্ণ। তাই শিডিউলে অবশ্যই রাখুন ইচ্ছাকৃত বিরতি, নড়াচড়া, পানি পান আর শখের সময়। যেমন প্রতি 90 মিনিট পর 10 থেকে 15 মিনিটে বিরতি নিন। এই সময় হাঁটতে পারেন, গান শুনতে পারেন বা কয়েকটা গভীর শ্বাস নিয়ে নিজেকে রিফ্রেশ করতে পারেন। এই ছোট্ট বিরতিগুলো সারাদিন আপনাকে এনার্জেটিক রাখবেই। রুটিন যদি খুব অনিশ্চিত হয়, অনেকের কাজের সময় ফিক্স থাকে না, আবার অনেক সময় পারিবারিক চাপও অপ্রত্যাশিতভাবে আসেই, তাহলে শিডিউল বানাবেন কিভাবে? এই ক্ষেত্রে কঠোর শিডিউলের বদলে ফ্লেক্সিবল টাইম ব্লক তৈরি করতে পারেন। মানে প্রতিটি কাজের জন্য একটা সময়ের রেঞ্জ ঠিক করুন। যেমন সকালবেলার ফোকাসড কাজের জন্য 8টা থেকে 10টা বা 9টা থেকে 11টার ব্লক রাখলেন। এতে কাঠামো থাকবে, আবার প্রয়োজন মতো সময় অ্যাডজাস্ট করার সুযোগও থাকবেই। টাস্ক বদলানোর মাঝে ট্রানজিশন টাইম রাখুন। এক কাজ থেকে আরেক কাজে যাওয়ার সময় সামান্য একটা বিরতি রাখুন। যেমন 10টা পর্যন্ত পড়াশোনা করলেন আর 10টা 1 মিনিটে নতুন কাজ শুরু করলেন। মস্তিষ্কের জন্য হঠাৎ সুইচ করা কঠিন হয়ে যায়। কিন্তু যদি 10টা থেকে 10টা 15 পর্যন্ত একটা বিরতি নেন, যেমন একটু হাঁটলেন, পানি খেলেন, হালকা স্ট্রেচ করলেন, তাহলে পরের কাজে মনও ফ্রেশ থাকবে আর দ্রুত অ্যাডজাস্ট হবেই। সাপ্তাহিকভাবে শিডিউল রিভিউ করুন। প্রতি সপ্তাহে বা 2 সপ্তাহে একবার শিডিউল রিভিউ করুন। দেখুন কোনটা কাজ করছে আর কোনটা কাজ করছে না। যদি দেখেন কোনো ব্লক বারবার স্কিপ হচ্ছে, তবে হয়তো সেটা বাস্তবসম্মত নয় বা ভুল সময় রাখা হয়েছে। একে সরিয়ে অন্য সময় চেষ্টা করুন। শিডিউল নিখুঁত হবার দরকার নেই। শিডিউলের কাজ হলো আপনার জীবনকে সাপোর্ট করা, নিখুঁত করে তোলা নয়। একটা ভালো শিডিউল হলো সেটা যেটা আপনার লক্ষ্য আর মূল্যবোধ দুটোকেই সম্মান করে। যদি স্বাস্থ্য গুরুত্বপূর্ণ হয়, ওয়ার্কআউট রাখতেই হবে। যদি কাজ গুরুত্বপূর্ণ হয়, ডিনার বা সন্ধ্যার হাঁটার জন্য সময় রাখতে হবে। যদি শেখা গুরুত্বপূর্ণ হয়, প্রতিদিন কিছুটা সময় পড়াশোনা বা অনলাইন কোর্সের জন্য রাখুন। এইভাবে ধীরে ধীরে আপনার স্বপ্নের দিনের সঙ্গে বাস্তব দিন মিলিয়ে ফেলতে পারবেন। শিডিউল মানে স্বপ্নকে রুটিনে পরিণত করা। স্বপ্ন বড় হলেও সেগুলো অর্জন করতে লাগে ছোট ছোট নিয়মিত পদক্ষেপ। আর শিডিউল ঠিক সেটাই করে, আপনাকে দিক নির্দেশনা, ফোকাস আর সবচেয়ে গুরুত্বপূর্ণ মনের শান্তি দেয়। তাই এখনই সময় অ্যাকশনে যাওয়ার। একটা শান্ত জায়গায় বসুন, কয়েকটা ফাঁকা কাগজ নেন বা কোনো প্ল্যানার অ্যাপ খুলুন। ভাবুন আপনার ইচ্ছে মতো দিন সাজালে সেটা দেখতে কেমন হবে। আপনার কাছে কি গুরুত্বপূর্ণ? আপনার এনার্জি অনুযায়ী কোন কাজ কোন সময় করতে পারেন? এই প্রশ্নগুলো সৎ উত্তর দিলে আপনার আদর্শ শিডিউল নিজে থেকেই গড়ে উঠতে শুরু করবেই। শুরুতে হয়তো নিখুঁতভাবে করতে পারবেন না, কিন্তু চর্চার সঙ্গে সঙ্গে বানানোর দক্ষতাও বাড়বেই। একদিন দেখবেন আপনার দিনগুলো অনেক বেশি উদ্দেশ্যপূর্ণ হয়েছে, স্ট্রেস কমে গেছে, আর আগের থেকে অনেক বেশি ফোকাসড, সুখী আর তৃপ্ত অনুভব করছেন। এটাই হলো নিজের মতো করে জীবন ডিজাইন করা। আর এর শুরু হয় একটা আদর্শ শিডিউল দিয়েই। ব্যাচিং কাজ একসাথে করে ফেলা। খেয়াল করেছেন কি, একই ধরনের কাজ বারবার থামিয়ে শুরু করলে মন খুব দ্রুত ক্লান্ত হয়ে যায়। ধরুন আপনি পড়াশোনা করছেন, কিন্তু প্রতি 10 থেকে 15 মিনিটে হোয়াটসঅ্যাপ মেসেজ চেক করছেন। তারপর আবার পড়াশোনা করছেন, হঠাৎ একটা কল এলো, তারপর আবার পড়াশোনা শুরু করলেন, হঠাৎ মনে পড়লো একটা ইমেলে রিপ্লাই দিতে হবে। এইভাবে বারবার কাজ বদলালে মেন্টাল এনার্জি নষ্ট হয়, কাজের সময় বেড়ে যায়। আর এর সমাধান হলো ব্যাচিং। ব্যাচিং মানে একই ধরনের কাজ একসাথে করে ফেলা। যেমন যদি 10টা ইমেলের উত্তর দিতে হয়, বারবার না করে একেবারে সবগুলো রিপ্লাই করুন। যদি কন্টেন্ট লিখতে হয়, তাহলে আইডিয়া ভাবা, লেখা আর এডিটিং, এই 3 ধাপ আলাদা ব্যাচে ভাগ করে করুন। এইভাবে কাজ করলে আপনি ফ্লো স্টেটে ঢুকে পড়বেন আর মস্তিষ্ককে বারবার মোড বদলাতে হবে না। মাল্টিটাস্কিং কেন ক্ষতিকর? মানুষের মস্তিষ্ক আসলে মাল্টিটাস্কিং পছন্দ করে না। আমরা করি ঠিকই, কিন্তু এর ফলে কাজের মান কমে যায়, আমরা বেশি ক্লান্ত বোধ করি। প্রতিবার কাজ বদলানোর সময় মস্তিষ্কে কনটেক্সট সুইচ করতে হয়।
একদিনে যদি 20 বার টাস্ক সুইচ করেন তাহলে প্রোডাক্টিভিটির বড় একটা অংশ হারিয়ে যাবে। ব্যাচিং আপনাকে এই অপচয় থেকে বাঁচায়। উদাহরণ ধরুন, আপনাকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট তৈরি করতে হবে। প্রতিদিন আলাদা আলাদা করে না করে একদিন শুধু আইডিয়া ভাবুন, দ্বিতীয় দিন কন্টেন্ট লিখুন, তৃতীয় দিন সব পোস্ট তৈরি করে শিডিউল করে রাখুন। এতে কাজ হবে সুশৃঙ্খলভাবে আর আপনি বেশি ক্রিয়েটিভ অনুভব করবেন, কারণ মস্তিষ্ক একই ধরনের কাজে ডুবে থাকার সুযোগ পাবেই। ব্যাচিংয়ের সবচেয়ে বড় সুবিধা হলো এতে আপনি দ্রুত ডিপ ওয়ার্কে ঢুকে যেতে পারবেন। যখন একই ধরনের কাজ করছেন তখন বারবার নতুনভাবে ভাবতে হয় না। যেমন একসাথে 10টা ইমেলের উত্তর দিলে মস্তিষ্ক একটা রিদমে ঢুকে যায়, টোন ফর্ম সব সহজ হয়ে যায়। সবকিছু, সেটা লেখা, ভাষা বা অন্য যে কোনো কাজ, যখন একটানা করা হয় তখন সবকিছু অনেক বেশি স্বাভাবিক এবং সহজভাবে এগিয়ে চলে। কিন্তু একই কাজ যদি দিনের ভিন্ন ভিন্ন সময় বারবার করতে হয় তখন প্রতিবার মস্তিষ্ককে নতুন কনটেক্সটে যেতে হয় আর এতে কার্যকারিতা কমে যায়। ব্যাচিংয়ের আরেকটা বড় সুবিধা ডিস্ট্র্যাকশন কমানো। যখন কোনো কাজের জন্য নির্দিষ্ট টাইম ব্লক বানিয়ে ফেলেন তখন সেই সময় অন্য কিছুতে মন দেওয়া সহজেই এড়ানো যায়। যেমন ধরুন, বিকেল 4টা থেকে 5টা পর্যন্ত শুধু ফোন কল করার জন্য ব্যাচ তৈরি করলেন। এই সময় আপনি ইমেল চেক করবেন না বা মেসেজের রিপ্লাইও করবেন না। এতে আপনার কাজ দ্রুত শেষ হবে আর ফোকাসও অটুট থাকবেই। অনেক মানুষ পরিকল্পনা করে ঠিকই, কিন্তু এক্সিকিউশনে আটকে যায়, কারণ তাদের টাইম ম্যানেজমেন্ট অত্যন্ত দুর্বল। ব্যাচিং হলো প্ল্যানকে অ্যাকশনে রূপ দেওয়ার সবচেয়ে কার্যকর উপায়। এটা আপনাকে স্পষ্ট করে দেয় কোন কাজে কত সময় লাগবে আর কখন সেটা করতে হবে। দৈনন্দিন জীবনে পুনরাবৃত্তি কাজগুলোর ব্যাচ তৈরি করতে পারেন। সকাল বিকেল একসাথে 20 মিনিট ধরে ইমেল বা মেসেজের উত্তর দেওয়া, মিল প্রিপারেশন, সপ্তাহে 1 থেকে 2 বার একসাথে রান্না এবং খাবার সংরক্ষণ, শপিং লিস্ট তৈরি করা, সপ্তাহে 1 বার বসে পুরো লিস্ট তৈরি করে নেওয়া, পড়াশোনা বা শেখার জন্য প্রতিদিন 1 বা 2টো নির্দিষ্ট সময় রাখা, লন্ড্রি, ডাস্টিং, থালা বাসন ধোয়ার মতো কাজগুলো একসাথে করে ফেলা। ব্যাচিং আপনাকে মাইক্রো ডিসিশন থেকেও বাঁচায়। যখন প্রতিটি কাজের জন্য নির্দিষ্ট সময় ঠিক করা থাকে তখন বারবার ভাবতে হয় না এখন কি করব। ডিসিশন ফ্যাটিক মানে ছোট ছোট সিদ্ধান্ত বারবার নিতে গিয়ে ক্লান্ত হয়ে পড়া। এটাই আমাদের প্রোডাক্টিভিটির সবচেয়ে বড় শত্রু। ব্যাচিং করলে এই সমস্যাটা সহজেই এড়ানো যায়। ব্যাচিং শুরু করবেন কিভাবে? পুনরাবৃত্ত ও মেল আছে এমন সব কাজের লিস্ট বানান। যেমন ইমেলের উত্তর দেওয়া, প্ল্যানিং, কল করা, রান্না, পরিষ্কার ইত্যাদি। এই লিস্টকে ক্যাটাগরিতে ভাগ করুন: অ্যাডমিন কাজ, ক্রিয়েটিভ কাজ, যোগাযোগের কাজ, শারীরিক কাজ ইত্যাদি। সাপ্তাহিক বা দৈনিক ব্লক তৈরি করুন। যেমন সোমবার অ্যাডমিন কাজ, বিল, ডকুমেন্ট, মঙ্গলবার ক্রিয়েটিভ কাজ, বুধবার মিটিং বা কল ইত্যাদি। অথবা প্রতিদিন দুপুর 2টা থেকে 4টা পর্যন্ত শুধু ইমেল আর মেসেজ রিপ্লাই করার জন্য ব্যাচ তৈরি করুন। সীমানা ঠিক করুন। ব্যাচে কাজ করার সময় অন্য ডিস্ট্র্যাকশন এড়িয়ে চলুন। নোটিফিকেশন বন্ধ রাখুন, ফোন সাইলেন্টে রাখুন আর সম্ভব হলে নিরিবিলি জায়গায় বসুন। ব্যাচিংয়ের জন্য ডিসিপ্লিন দরকার, তবে অতিরিক্ত কঠোর হওয়ার দরকার নেই। কোনো জরুরি কাজ এলে ফ্লেক্সিবল হন, কিন্তু চেষ্টা করুন ব্যাচিংয়ের অভ্যাসটা বজায় রাখতেই। ব্যাচিংয়ের ফলাফল ধীরে ধীরে দেখবেন আপনার সময় অনেক বেশি গোছানো আর কার্যকরী হয়ে গেছে। আরেকটা মজার ব্যাপার হলো, ব্যাচিং শুধু কাজের জন্যই নয়, বরং এনার্জি আর মাইন্ডসেট ম্যানেজমেন্টের জন্যও অসাধারণ কাজ করেই। যেমন আপনাকে যদি লিখতে হয় তাহলে লেখার ব্যাচ তৈরি করুন আর সেই সময় শুধু রাইটার মোডে থাকুন। যদি কোনো প্রজেক্টের রিসার্চ করেন তাহলে ওই ব্যাচে শুধু এক্সপ্লোর করুন, বিশ্লেষণ বা সিদ্ধান্ত নেবেন না। এতে মস্তিষ্ক চাপ অনুভব করে না, কাজও হয় আরও গভীরভাবেই। ব্যাচিং শুধু সময় বাঁচায় না, আবেগের এনার্জিও বাঁচায়। যখন বারবার কাজ বদলাতে হয়, মুড ওঠানামা করে, ইমেল বিরক্ত করে, হঠাৎ কোনো কল আপনার ফ্লো ভেঙে দেয় আর কাজের প্রতি আগ্রহ কমে যায়, কারণ মন আগে থেকেই ক্লান্ত। কিন্তু ব্যাচিং করলে আপনি এক স্টেটে থাকতে পারেন আর এই ফ্লো ভেঙেই আসে তৃপ্তি। আমরা অনেক সময় ভাবি মাল্টিটাস্কিং করলে বেশি কাজ হবে, কিন্তু বাস্তবে এটা একটা বিভ্রম। স্টাডিজ প্রমাণ করেছে ব্যাচিং করা মানুষরা শুধু বেশি কাজই করে না, বরং উচ্চ মানের আউটপুট দেয়। তাদের স্ট্রেসও কম থাকেই কাজের আনন্দ বেশি পায়। ব্যাচিংয়ের সঙ্গে অটোমেশন বা ডেলিগেশনও ব্যবহার করুন। যেমন একসাথে সোশ্যাল মিডিয়ার পোস্ট তৈরি করে শিডিউল করে রাখা বা রুটিন অ্যাডমিন কাজগুলো অ্যাসিস্ট্যান্ট বা টুল দিয়ে করিয়ে নেওয়া। এতে গভীর চিন্তা, শেখা, ক্রিয়েটিভ কাজের জন্য সময় ফাঁকা থাকবেই। প্রতিটি মানুষের ব্যাচিং স্টাইল আলাদা,
কেউ 2 থেকে 3 ঘন্টা লম্বা ব্যাচ পছন্দ করে, কেউ আবার 25 থেকে 30 মিনিটের ছোট ব্যাচ ভালো করে করতে পারে। আপনাকে ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে বুঝে নিতে হবে কোনটা আপনার জন্য সবচেয়ে কার্যকর। কিন্তু একবার অভ্যাস হয়ে গেলেই নিজেই ভাববেন, এতদিন আমি কত অকার্যকরভাবে কাজ করেছিলাম। ব্যাচিং হলো স্মার্টভাবে কাজ করার উপায়। এটা কোনো কঠিন নিয়ম নয়, বরং একটা অভ্যাস যা চর্চার মাধ্যমে তৈরি হয়। যখন একই কাজ একই সময় করেন, তখন শুধু সময় বাঁচে না, মস্তিষ্ক বাঁচে অযথা লাফালাফি থেকে। আর যখন মন থাকে শান্ত এবং ফোকাসড, তখনই বেরিয়ে আসে আসল প্রোডাক্টিভিটি আর ক্রিয়েটিভিটি। তাহলে আজ থেকেই নিজের দিনটা দেখুন, কোন কোন কাজ ব্যাচ করা যায় সেগুলো গ্রুপ করুন, টাইম ব্লক বানান আর প্র্যাকটিস শুরু করুন। শুরুতে হয়তো একটু কঠিন লাগবেই, কিন্তু কয়েকদিন পরে বুঝতে পারবেন আপনি কত স্মার্টলি নিজের কাজ ম্যানেজ করতে শুরু করেছেন। আমাদের মাথায় একসাথে অনেক চিন্তা ঘুরতে থাকে। তাকে ফোন দিতে হবে, কোন কাজ বাকি আছে, বাজার আনতে হবে, উইকেন্ডে ফ্যামিলি ফাংশন আছে, পরের সপ্তাহে প্রেজেন্টেশন জমা দিতে হবে। কিছুক্ষণ পর সবকিছুই ভারী লাগতে শুরু করে, মনে হয় মাথায় যেন পাহাড় জমে গেছে, আর বুঝতেই পারি না কোথা থেকে শুরু করব। এই অবস্থায় প্ল্যানিং টুলস আমাদের সবচেয়ে বড় সাহায্যকারী হতে পারে। প্ল্যানিং টুলস কেন দরকার? হোক সেটা সাধারণ টু ডু লিস্ট, সুন্দর পেপার প্ল্যানার, ডিজিটাল ক্যালেন্ডার বা ক্রিয়েটিভ ভিজুয়াল বোর্ড। এই টুলসগুলোর সাহায্যে আমরা জীবনে একটা স্ট্রাকচার আনতে পারি আর মাথাকে কিছুটা বিশ্রাম দিতে পারি। প্ল্যানিং মোটেও বিরক্তিকর বা বাঁধা ধরা কাজ নয়, বরং এটা এমন একটা পদ্ধতি যা আমাদের দেয় স্বাধীনতা, ভুলে যাওয়া থেকে মুক্তি, লাস্ট মিনিট স্ট্রেস থেকে মুক্তি, ওভারলোড থেকে মুক্তি। টু ডু লিস্ট সবচেয়ে সহজ উপায়। টু ডু লিস্ট হলো সবচেয়ে বেসিক এবং সহজ উপায় যা প্রায় সবাই ব্যবহার করে। একটা কাগজে বা মোবাইল অ্যাপে দিনের কাজগুলো লিখে ফেলুন। এটা আপনাকে আজকের রোড ম্যাপ দেয়। প্রতিটা কাজ শেষ করে টিক দেওয়ার আনন্দ আলাদা। মনে হয় হ্যাঁ, কিছু তো করতে পেরেছি। এটা মোটিভেশন এনে দেয় আর দিনের কাজকে সহজবোধ্য করে তোলেই। কিন্তু শুধু টু ডু লিস্ট যথেষ্ট নয়। কখনো কখনো আমরা একসাথে অনেক কাজ লিখে ফেলি আর শেষে হতাশ হই। প্ল্যানার এক ধাপে গিয়ে এখানেই আসে প্ল্যানারের ভূমিকা। আপনি চাইলে পেপার প্ল্যানার ব্যবহার করতে পারেন, যেখানে দৈনিক, সাপ্তাহিক, মাসিক সব কাজ প্ল্যান করতে পারেন। এখানে শুধু কাজ নয়, অ্যাপয়েন্টমেন্ট, লক্ষ্য, অভ্যাস, এমনকি কৃতজ্ঞতা লেখার পেজও রাখতে পারেন। একটা প্ল্যানার আপনার জন্য হয়ে উঠবে লাইফ ম্যাপ, যেখানে সময় আর অগ্রাধিকার একসাথে ট্র্যাক করতে পারবেন। অনেকেই পেপার প্ল্যানার পছন্দ করেন কারণ লিখতে লিখতে মনোযোগ বাড়ি, লক্ষ্য নিয়ে ভাবনা গভীর হয় আর একটা কানেকশন তৈরি হয়। ডিজিটাল টুলস সহজ এবং স্মার্ট। কেউ আবার বেশি পছন্দ করেন ডিজিটাল টুলস, যেমন গুগল ক্যালেন্ডার, নোশন, ট্রেলো। এইসব টুলস যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যায়। রিমাইন্ডার সেট করার সুবিধা থাকে, এমনকি কালার কোড, ট্যাগ, ডেডলাইনও যোগ করতে পারেন। গুগল ক্যালেন্ডার বিশেষভাবে শক্তিশালী একটা টুল। এখানে দিনের পুরো শিডিউল, মিটিং, ডিপ ওয়ার্ক ব্লক, এমনকি নিজের জন্য সময়ও প্ল্যান করতে পারেন। নোটিফিকেশন সময় মতো মনে করিয়ে দেয়, ফলে কোনো কিছু ভুলে যাওয়ার সুযোগ থাকে না। ভিজুয়াল বোর্ড, লক্ষ্য চোখের সামনেই। আরেকটা সৃজনশীল উপায় হলো ভিজুয়াল বোর্ড। এটা বেশিরভাগ মানুষ ব্যবহার করে লক্ষ্য সেট করা, লাইফ ভিশন তৈরি করা আর মোটিভেশন বানানোর জন্য। আপনার লক্ষ্য, অনুপ্রেরণা, কাজ এবং লক্ষ্যগুলো বোর্ডে বা পিন্টারেস্টের মতো ডিজিটাল বোর্ডে ভিজুয়ালি সাজিয়ে রাখতে পারেন। এটা অবচেতন মনকেও সক্রিয় করে তোলে, ফলে লক্ষ্য পূরণের স্বাভাবিক তাগিদ জন্ম নেয়। মাইন্ড ম্যাপ, নতুন দৃষ্টিভঙ্গি। মন খারাপ, বিভ্রান্তি বা বড় কিছু অর্জনের ইচ্ছে থাকলে মাইন্ড ম্যাপ দারুণ কাজ করে। এখানে মূল বিষয়টাকে কেন্দ্রে রেখে তার চারপাশে সব চিন্তা, কাজ এবং আইডিয়া শাখার মতো ছড়িয়ে দেন। এতে ক্ল্যারিটি আসে আর বিষয়টাকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখা যায়। প্ল্যানিং টুলসের লুকানো উপকারিতা। এগুলো দীর্ঘমেয়াদী লক্ষ্যকে ছোট ছোট দৈনিক কাজে ভাগ করে দেয়। আমরা প্রায়ই বড় বড় লক্ষ্য ঠিক করি, ফিট হব, একটা বই লিখব, সেভিংস বাড়াবো, কিন্তু এগুলো অ্যাবস্ট্রাক্ট বলে আমরা অ্যাকশন নিতে পারি না। কিন্তু যখন এগুলোকে ছোট কাজে ভাগ করে প্ল্যানারে লিখি, আজ 20 মিনিট হাঁটা, প্রতিদিন 300 শব্দ লেখা, এই সপ্তাহে 1000 টাকা সেভ, তখন লক্ষ্যগুলো অর্জনও মনে হয় আর ধীরে ধীরে স্বপ্নগুলো বাস্তবে রূপ নিতে শুরু করে। প্ল্যানিং আপনাকে ব্যস্ত নয়, বরং সচেতন করে তোলে। এটা আপনাকে নিজের জীবনে স্টিয়ারিং দেয়, ফলে আপনি নিজের নিয়ন্ত্রণে থাকতে পারেন। অনেকে ভাবে প্ল্যানিং করলে স্বতঃস্ফূর্ণতা নষ্ট হয়ে যাবে, কিন্তু বাস্তবে উল্টোটা হয়। গুরুত্বপূর্ণ কাজ আগে থেকে প্ল্যান করলে হঠাৎ আনন্দ করার জন্য বেশি সময় পাওয়া যায় এবং কোনো অপরাধ বোধ থাকে না, কারণ জরুরি কাজগুলোই আগে সম্পন্ন হয়। প্ল্যানিংয়ের আসল চাবিকাঠি কনসিস্টেন্সি। শুধু প্ল্যানার কিনলেই হবে না, এটাকে প্রতিদিন দেখতে হবে, আপডেট করতে হবে আর বন্ধুর মতো ব্যবহার করতে হবে। সকালে 5 থেকে 10 মিনিট বসুন, কি হয়েছে দেখুন। রাতে 5 থেকে 10 মিনিট বসুন, কি বাকি আছে আর কাল কি করবেন প্ল্যান করুন।
এটা হয়ে ওঠে একটা মিনি রিফ্লেকশন সেশন, যা দিনটাকে করে তোলে আরও সচেতন। সাপ্তাহিক প্ল্যানিং রিচুয়াল একটা অত্যন্ত কার্যকর পদ্ধতি হলো সাপ্তাহিক প্ল্যানিং। প্রতিটা রবিবার সন্ধে বা মঙ্গলবার সকালে 30 মিনিট সময় নিয়ে পরের সপ্তাহের কাজগুলো সাজিয়ে ফেলুন। কোনগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, কোন কাজ কখন করবেন, কোন লক্ষ্যগুলো ফোকাসে থাকবে। এইভাবে প্ল্যানিং টুলস আপনার জীবনকে করে আরও সংগঠিত, হালকা এবং কার্যকর। আপনার সপ্তাহটা যেন মসৃণভাবে চলে, এজন্য আগে থেকেই জেনে নিন কখন কোন ডেডলাইন আছে, কখন ফ্রি সময় পাবেন, আর কোনো সামাজিক কমিটমেন্ট আছে। এইভাবে আগে থেকে দেখে রাখলে সপ্তাহে অপ্রত্যাশিত ঝামেলা অনেক কমে যায়। মানসিক শান্তির জন্য প্ল্যানিং টুলস। প্ল্যানিং টুলসের সবচেয়ে বড় প্রভাব পড়ে মানসিক শান্তির ওপর। যখন মাথার ভেতর সবকিছু জমে থাকে তখন উদ্বেগ বাড়ে, কিন্তু যখন নিজের সব চিন্তা, কাজ আর দুশ্চিন্তাগুলোকে নোটবুক বা বোর্ডে লিখে ফেলেন তখন মনটা হালকা হয়ে যায়। এটাকে বলা হয় মেন্টাল ডিক্লাটারিং। এতে আপনার মন ফ্রি হয়, সৃজনশীলতা বাড়ে আর প্রোডাক্টিভিটিও বৃদ্ধি পায়। কোন প্ল্যানিং টুলস আপনার জন্য সেরা? টুল বাছাই করাও গুরুত্বপূর্ণ। যদি লিখতে ভালো লাগে, পেপার প্ল্যানার ব্যবহার করুন। যদি টেকনোলজিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, ডিজিটাল অ্যাপস ব্যবহার করুন। চাইলে হাইব্রিড পদ্ধতিও নিতে পারেন, কিছু কাজের জন্য ডিজিটাল, কিছু কাজের জন্য পেপার। সবচেয়ে জরুরি হলো যেটাই বেছে নেন নিয়মিত ব্যবহার করুন। বিভ্রান্তি থেকে মুক্তি। প্ল্যানিং টুলস আপনাকে ডিস্ট্র্যাকশন থেকে বাঁচায়, কারণ দিনের জন্য আগে থেকে পরিকল্পনা থাকলে এখন কি করব এই প্রশ্ন বারবার মাথায় আসে না, বরং ফোকাস থাকে আমাকে এখন এই কাজটাই শেষ করতে হবে। এমন স্পষ্ট নির্দেশনা আপনাকে দূরে রাখে ডিজিটাল নয়েজ থেকে, অযথা সময় নষ্ট থেকে আর প্রোক্রাস্টিনেশন থেকেই। প্ল্যানিং টুলস কেবল কর্মজীবী মানুষের জন্য নয়, ছাত্রছাত্রী, গৃহশিনী, ফ্রিল্যান্সার, ব্যবসায়ী, শিল্পী, যে কেউ যে নিজের দিনটাকে উদ্দেশ্যমূলক করতে চায় তাদের জন্য প্ল্যানিং টুলস সমানভাবে কার্যকর। প্ল্যানিং একটা দক্ষতা যা ধীরে ধীরে বিকশিত হয়। এটা যত আগে শিখবেন তত ভালো ফল পাবেন। প্ল্যানিং আজকেও নয়, ভবিষ্যতের জন্য বিনিয়োগ। প্রতিবার যখন আপনি একটা কাজ প্ল্যান করেন তখন আসলে নিজের আগামীর জন্য একটা ভালো ভিত্তি করে তোলেন। এই ছোট ছোট প্ল্যানিং অভ্যাসগুলোই পরবর্তী বড় সফল আর প্রোডাক্টিভ জীবনের পথ তৈরি করে। তাই আজ থেকেই একটা ডায়েরি, ডিজিটাল অ্যাপ বা রঙিন বোর্ড বেছে নিন আর এটাকে জীবনের অংশ করে ফেলুন। প্ল্যানিং আপনার জীবনে আনবে স্পষ্টতা, আত্মবিশ্বাস, নিয়ন্ত্রণের অনুভূতি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি প্রতিদিন বাঁচবেন নিজের নিয়মে, শুধু সময় স্রোতে ভেসে নয়। টু ডু লিস্ট আসল গেম চেঞ্জার। আমরা সবাই দিনের শুরু করি অনেক আশা নিয়েই। আজ পড়াশোনা করব, বাসার কাজ করব, ইমেল রিপ্লাই দিব, এক্সারসাইজ করব, এমনকি কিছু ক্রিয়েটিভ কাজও করব। কিন্তু দিন বাড়ার সাথে সাথে এনার্জি কমে, মোটিভেশন সরে যায় আর সন্ধ্যা নাগাদ মনে হয় আজ তো তেমন কিছুই করতে পারিনি। হতাশার আসল কারণ, এর প্রধান কারণ হলো দীর্ঘ আর অযৌক্তিক টু ডু লিস্ট। আসলে টু ডু লিস্ট বানানো একটা শিল্প, আর একে আয়ত্তে আনতে পারলে দিন হতে পারে অনেক বেশি প্রোডাক্টিভ, ফোকাসড আর শান্তিপূর্ণ। অনেকেই ভাবে লিস্টে যত বেশি কাজ থাকবে তত ভালো। তাদের ধারণা লম্বা লিস্ট মানেই তারা উচ্চাকাঙ্ক্ষী আর মোটিভেটেড। কিন্তু বাস্তবতা হলো লিস্টে বেশি কাজ থাকলেই মন ওভারওয়েলমড হয়ে যায়, ফলে ঠিক কাজ করা যায় না। কোন কাজ আগে করব, কোনটা পরে করব, এটা নিয়ে কনফিউশন তৈরি হয় আর এভাবেই সময় নষ্ট হয়। সমাধান, লিস্ট ছোট কিন্তু প্রভাবশালী বানানো। প্রথমেই বুঝতে হবে লিস্ট ছোট রাখুন কিন্তু প্রভাবশালী করুন। হান্নাও বলেন প্রতিদিন মাত্র 3 থেকে 5টা হাই ইম্প্যাক্ট টাস্ক রাখুন, এমন কাজ যা আপনার দিনকে প্রোডাক্টিভ হিসেবে সংজ্ঞায়িত করে, আপনাকে লক্ষ্যের কাছাকাছি নিয়ে যায়। হাই ইম্প্যাক্ট টাস্ক কি? এমন কাজ যা জীবনকে এগিয়ে নিয়ে যায়, কোনো গুরুত্বপূর্ণ ডেডলাইন মেটায়, যেমন ছাত্র হলে চ্যাপ্টার 5 রিভিশন, ফ্রিল্যান্সার হলে ক্লায়েন্টকে প্রপোজাল পাঠানো বা ইনভয়েস বানানো, গৃহিণী হলে সাপ্তাহিক মিল প্ল্যান তৈরি করা যা পুরো সপ্তাহের রান্না সহজ করে দেয়। লিস্টে ছোট ছোট কাজ লিখবেন না। অনেকে লিস্টে সবকিছু লিখে ফেলেন, কাপড় ধোয়া, পানি খাওয়া, টিভি দেখা, অ্যাপ চেক করা ইত্যাদি। কিন্তু এগুলো তো এমনিতেই হয়ে যায়। লিস্টে রাখলে সেটা শুধু বড় হয়, কিন্তু আসল কাজে কোনো লাভ হয় না। আর লিস্ট বড় হলে ফোকাসও ছাড়িয়ে যায়। এইভাবেই শেষ করছি আজকের বুক সামারি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।